ভাবছিলাম আপনি ধরে ফেলছেন। ধরে এখন ধরেন। হচ্ছে জি। আমরা এখন আগাইতে থাকি। জি। আচ্ছা, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন, এখান থেকে আমরা আজকে শুরু করব। জি। আমরা দ্য ডিস্ট্রিবিউশন দ্য ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন, তো এই জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটা কথা বলি। কি যে আমাদের মনে করেন হচ্ছে টোটাল 100 জন, স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে এই টোটাল 100 জনকে আমরা বলছি হচ্ছে একটা পপুলেশন। এখন এই টোটাল 100 জন থেকে মনে করেন আমি 10 জন করে স্যাম্পল নিলাম। এটা হচ্ছে হুম। 10 জন হচ্ছে স্যাম্পল। এই পপুলেশন সাইজটাকে আমরা বলে থাকি হচ্ছে এন, আর স্যাম্পলটাকে সেটাকে আমরা ছোট হাতের এন হিসেবে লিখে থাকি। আপনি হচ্ছে আপনার মাইকটা বন্ধ রাখলে মনে হচ্ছে আপনি পরবর্তীতে ভালো শুনতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে কোশ্চেন থাকলে বা আমার কোশ্চেন থাকলে তখন ওপেন করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি বুঝলে, মানে আমি আপনাকে যখন আর কি বলবো কি যে আপনি বুঝছেন কিনা তখন আপনি রেসপন্স করেন তাহলে হবে। তো এইখানে হচ্ছে আমাদের স্যাম্পল সাইজটা হচ্ছে এন। এখন আমি ধরে নিলাম কি যে ওই যে 100 জন যে মার্কের আমরা এক্সাম্পল দিয়ে সবসময় কথা বলি। তো আমাদের হচ্ছে একটা কোর্স ছিল স্ট্যাটিস্টিক্স কোর্স, এখানে 100 জন স্টুডেন্ট ছিল, তাতে আমাদের টোটাল পপুলেশন সাইজটা হচ্ছে এখানে এন ইকুয়াল টু হচ্ছে 100, আর আমরা হচ্ছে 10 জনের একটা স্যাম্পল নিচ্ছি। তো এই স্যাম্পল মিন এটা আবার কি নির্দেশ করে? তাহলে আমি দেখা যাচ্ছে কি যে যদি একটা 100 মার্কের এক্সাম নেই, 100 মার্কের এক্সাম, তাহলে আমি যে 10 জন স্যাম্পলে সিলেক্ট করলাম, তো 10 জন মার্ক পেতে পারে দেখা যাচ্ছে 10 জনের পরিবর্তে আমি 5 জন বলি, তাহলে বোঝাতে সুবিধা হবে। তো এখানে 5 জন যে আমি স্যাম্পল সিলেক্ট করলাম, তাহলে 5 জনের ক্ষেত্রে 100 মার্কে দেখা যাচ্ছে একজন 10 পাইছে, একজন 70, একজন 65, আর একজন মনে করেন হচ্ছে 90, আর একজন 45 পাইছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল। তো যেহেতু আমি হচ্ছে 100 জন থেকে 10 জনকে সিলেক্ট করে 5 জনকে সিলেক্ট করতেছি, তাহলে 5 জনকে যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে তাদেরকে আমরা তার মার্ক জিজ্ঞেস করতেছি যে তুমি কত কত মার্ক পাইছো। তাহলে আমার এই যে স্যাম্পল সাইজ পাসে যেই 5 জন স্টুডেন্ট ছিল, তাদের মার্কের একটা গড় পাবো। এখানে আমি যদি এক্স এক্স বার বের করি, তাহলে হচ্ছে 10, 7 প্লাস 65 প্লাস 90 প্লাস 45 ডিভাইডেড বাই 5। তাহলে এইখান থেকে আমি একটা স্যাম্পল মিন পাবো। এখন যদি আমরা এই প্রসিডিউরটা কন্টিনিউ করতে থাকি, তাহলে প্রতিবার স্যাম্পলে তো আর একই ধরনের মানুষ আসবে না। কি যে দেখা যাচ্ছে কি যে যদি আমি স্টুডেন্ট আইডি দিয়ে দিতাম 1 2 3 ডট 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 করে, দেখা যাচ্ছে আমি 100 পর্যন্ত দিলাম। তো এইখানে আমি যে স্টুডেন্ট সিলেক্ট করছি, দেখা যাচ্ছে প্রথমবার আসতে পারে 1 11 95 83, তারপরে মনে করেন 70। যাদের স্টুডেন্ট আইডি এরকম তারা আসছে। কিন্তু যদি আমরা এই প্রসিডিউরটা আরেকবার রান করি, তাহলে দেখা যাবে কি যে আমাদের ভিন্ন ভিন্ন স্টুডেন্ট আসছে। ও আরেকবার দেখা যাচ্ছে কি যে এটা আমি বললাম কি যে কেস 1, আর একটা কেস আসতে পারে মনে করেন হচ্ছে 20 30, একটা দিলাম হচ্ছে আপনার 39, আর একটা হচ্ছে 45, আর একটা হচ্ছে মনে করেন আপনার 99। তাহলে এই যে তাদের আইডি নম্বর, তারা সেকেন্ড কেজে আমাদের হচ্ছে। তো এরকম ভাবে আমি, আমাদের কাছে টোটাল আছে হচ্ছে 100টা আইডি, সেখান থেকে আমি 5 জনকে বাছাই করব। তাহলে 10C5 এত সংখ্যক আমার হাতে উপায় আছে 5 জন স্টুডেন্টকে সিলেক্ট করা। এই যে 5 জন স্টুডেন্টকে সিলেক্ট করলাম, এই 5 জন স্টুডেন্টের মার্ক আপনার আলাদা আলাদা হবে। আবার এই যে এক একটা কেজ হবে, তাহলে এক একটা কেজে আমাদের এক একটা স্যাম্পল মিন পাবো। আপনি কি এটা বুঝছেন? জি, বুঝতে পারছি। মানে এইটা হচ্ছে কেজ 1। যখন আমি বলতেছি কেজ 1 হচ্ছে স্টুডেন্টের আইডি, এই আইডির মানে কোরেসপেক্টিভ আমরা যে হচ্ছে, মানে কোরেসপন্ডিং আমরা যে হচ্ছে মার্কের ইগুলো পাবো, সেগুলো আবার আমরা একটা আপনার মিন বের করতে পারবো। তাহলে আমরা কি দেখলাম কি যে যদি একটা নির্দিষ্ট পপুলেশন থাকে, আর যদি স্যাম্পল সাইজ ফিক্সড থাকে, তাহলে আমরা হচ্ছে আপনার হচ্ছে স্যাম্পল মিনটা বের করতে পারবো। আর এই স্যাম্পল মিনটা আমার স্যাম্পল টু স্যাম্পল ভ্যারি করবে। তার মানে আমরা বলতে পারি এই যে স্যাম্পল টু স্যাম্পল ভ্যারি করতেছে, তাহলে এইখানে হচ্ছে আমার এখানে স্যাম্পল মিনের একটা ডিস্ট্রিবিউশন থাকবে, আমাদেরকে ওইটাই বের করতে হবে। তো আমি এটা আপনাকে একটু শর্টে দেখাই। কি যে আমি মনে করেন এক্স বার বলতেছি, এই এক্স বারটা হচ্ছে আমাদের এই যে এক্স ওয়ান বার আমাদের হবে। এক্স ওয়ান বার মানে আমাদের প্রথম স্যাম্পলের স্যাম্পল মিন।
x2 বার আমাদের দ্বিতীয় স্যাম্পলের স্যাম্পল মিন, x3 বার এটা আমাদের তৃতীয় স্যাম্পলের স্যাম্পল মিন। তো এখানে আমি যতগুলো স্যাম্পল মিন পাবো তাদের ডিস্ট্রিবিউশন বের করতে হবে। তার মানে আমরা কি জানি, ডিস্ট্রিবিউশন বের করা মানে হচ্ছে, ডিস্ট্রিবিউশন বের করা মানে তার আমাদের একটা মিন বের করা লাগবে আর তাদের একটা ভ্যারিয়েন্স বের করা লাগবে। ঠিক আছে? তো এখানে আমরা সবকিছুই আপনাদের এই কোর্সে যা আছে সবকিছু আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে তারপরে কাজ করব। এক এক ক্ষেত্রে এক এক ধরনের ডিস্ট্রিবিউশন ব্যবহার করা হয়, যেটা আপনার হচ্ছে না জানলেও চলবে যেহেতু আপনার কোর্সে এগুলো নাই। তো আমাদের মেইন কনসেপ্টটা হবে কি যে আমাদের এক্স বারটা এটা ফলো করবে নর্মাল ডিস্ট্রিবিউশন, তার মিনটা কত হবে এটা আমি বের করব, আর তার হচ্ছে ভ্যারিয়েন্সটা কত হবে সেটা আমি বের করব। তো এইখানে শুরুতে আমরা ধরে নিচ্ছি কি যে এক্স যে ডিস্ট্রিবিউশনটা ফলো করতেছে, এক্স মানে আমাদের যে পপুলেশনটা সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, মিনটা মিউ, ভ্যারিয়েন্সটা সিগমা স্কয়ার। এগুলো নিয়ে আমরা হচ্ছে গত ক্লাসে কথাবার্তা বলছিলাম। এখন আমরা আসি হচ্ছে এক্স বারের ডিস্ট্রিবিউশনটা তাহলে কি হবে। তাহলে এক্স বারের ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা বের করব, তার মানে কি এক্স বারের এই জায়গায় একটা মিন থাকবে আর এই যে এখানে ভ্যারিয়েন্সটা থাকবে। তো এই জিনিসটা কিভাবে আসছে সেটা আমরা একটু শর্টে দেখে ফেলি। তো এক্স বার মানে আমরা কি লিখতে পারি, এক্স বার এটা মানে আমরা লিখতে পারি x1 বার প্লাস x2 বার প্লাস ডট 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 প্লাস xn বার। তার মানে আমরা মনে করি এখানে আমরা n সাইজের স্যাম্পল নিচ্ছি, এটা হচ্ছে স্যাম্পল সাইজ। আমি একটু এটা কমাই ফেলি। তাহলে আমাদের এটা হচ্ছে স্যাম্পল সাইজ। তাহলে এখানে আমরা গড় যখন বের করি তখন কি যতগুলো যোগ করছি নিজে তত দ্বারা ভাগ করি। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে বলেন আপনি। এইখানে x1 বার আমরা আবার কি জানি, x1 বার হচ্ছে আমরা জানি কি যে হচ্ছে x1 বার, তার মানে আমাদের এই যে x যেটা ছিল, এই x যেটা ছিল x এর ডিস্ট্রিবিউশন হচ্ছে মিন, মানে x এর মিউ মানে কি এখানে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ x, এটা হচ্ছে আমাদের মিউ, আর এই মিউ কে আমরা এস্টিমেট করব হচ্ছে x বার দ্বারা। তার মানে আমাদের এখানে যতগুলো x1 বার x2 বার xn বার আছে, যেহেতু আমাদের প্যারেন্ট পপুলেশনটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন, তার মানে এই x1 বারের মানটা হবে এই যে মিউ এর সমান। তার মানে এখানে মিউ প্লাস মিউ ডট 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 প্লাস মিউ। তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে কি এন এর টার্মটা, মানে এখানে যেহেতু এন ছিল তাহলে এন তম মিউ। মানে কারণ আমি যদি আপনারে বলি কি যে 3টা এ যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে হচ্ছে কি 3a, যদি আমরা 5টা এ যোগ করি তাহলে আমাদের হবে হচ্ছে কি 5a। তাহলে এখানে এন সংখ্যক মিউ আছে, তাহলে এগুলো যোগ করলে হবে আমাদের এন মিউ। তো এখানে আমরা এন দিয়ে দিলাম, নিচে তো এন ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের এন মিউ ডিভাইডেড বাই এন, তাহলে এটা হচ্ছে মিউ। তার মানে আমাদের এক্স বারের যে ডিস্ট্রিবিউশন হবে তার মিনটা হবে হচ্ছে মিউ। ঠিক আছে? জি, গড় হবে। হ্যাঁ, গড়টা মিউ, মানে মূল কথা হচ্ছে আমাদের যে ডিস্ট্রিবিউশন এক্স এর ডিস্ট্রিবিউশনের যে মিন, এক্স বারের ডিস্ট্রিবিউশনের মিনটা একই। ঠিক আছে? জি, জি, এখন আমরা ভেরিয়েন্স চিন্তা করি। ঠিক আছে? তো আমরা ভেরিয়েন্স অফ এক্স এটা ইকুয়াল টু হচ্ছে আমরা সিগমা স্কয়ার জানি, মানে যেহেতু আমাদের এই যে এই জিনিসটা আমাদের কি নির্দেশ করে, এটা হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স, আর এটা হচ্ছে আপনার মিন অফ এক্স কে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এটা বলি। তো ভেরিয়েন্স অফ এক্স এটা ইকুয়াল টু জানি আমরা হচ্ছে সিগমা স্কয়ার। এখন এখান থেকে আমরা ভেরিয়েন্স অফ এক্স বার বের করব। তো এক্স বারের যে মানটা সেটা আমরা তো জানি কি যে সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন, আর এখানে আমাদের হচ্ছে আই সমান সমান 1 আপ টু এন পর্যন্ত। ঠিক আছে? আর আমরা কি জানি কি যে ভেরিয়েন্স সবসময় যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে সেটা বাইরে যখন আসবে সেটা স্কোয়ার আকারে বাইরে হয়ে যায়, কারণ এই যে আমি আপনাদের বলছিলাম ভেরিয়েন্সের আমাদের ফর্মুলাটা হচ্ছে এক্স আই মাইনাস মিউ এটার পুরো হোল স্কোয়ার। ঠিক আছে? তার মানে এইখানে যে ভ্যালুটা থাকে সেটার স্কোয়ার হয়ে যাচ্ছে। যেরকম আমি আপনাদের এক উদাহরণ দিয়ে বলছিলাম কি যে 2 3 5, আর আমি যদি বলি এখানে 2 দ্বারা গুণ করে দেই তাহলে এটা হচ্ছে 4 6 আর আপনার হচ্ছে কত এটা 10। তাহলে আমি যদি এটাকে যখন 2 দ্বারা গুণ করছি তখন এদের ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে, মানে এখানে যদি আমি 2 3 4 নিই, আচ্ছা 2 3 4 নেই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে, ডিফারেন্স অন্যরকম হয়ে গেলে 2 3 4, আর যখন আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম তখন হচ্ছে এটা 4 আর এটা হচ্ছে আপনার 6 আর এটা হচ্ছে 8। আগে এই ডিফারেন্সটা ছিল 1 করে আর এখন এই ডিফারেন্সটা হচ্ছে 2 করে, কিন্তু এইখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে এই 2 এর উপরে স্কোয়ার হয়ে যাবে, মানে ডিফারেন্সটা আপনার
2 দ্বারা গুণ করার কারণে আমরা ডিফারেন্সটা 2 হচ্ছে, স্কয়ার করলে এটা 4 হয়ে যাবে। তো এখানে আমরা 2 দ্বারা মানে গুণ করা আর ভাগ করা একই কথা, কিন্তু আমি যদি মনে করেন এখানে 2 দ্বারা গুণ করছি, হাফ দ্বারা ভাগ করলে ডিফারেন্সটা অর্ধেক হয়ে যেত, ওটাকে পাওয়ার করলে আবার 1/4 হয়ে যেত। মূল কথা হচ্ছে যদি কোন একটা ভেরিয়েবলের সাথে এরকম গুণ আকারে কিংবা ভাগ আকারে থাকে আর তার আগে যদি এরকম ভেরিয়েন্স থাকে, তাহলে যেটা গুণ আকারে কিংবা ভাগ আকারে থাকবে সেটা স্কয়ার আকারে বাইরে চলে আসবে। তো 1/n স্কয়ার, আর এখানে হচ্ছে এটা ভ্যারিয়েন্স অফ সামেশন 1/x। এগুলো নিয়ে আমরা আগেও কথা বলছি, আপনি আগের ইগুলো দেখলে বুঝতে পারবেন, যদি না বুঝেন তাহলে আমার নেক্সট দিন জিজ্ঞাসা। আর এখান থেকে আমরা বলতে পারি কি যে 1/n স্কয়ার, তাহলে এটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn। এটা হচ্ছে ভেরিয়েন্স, কারণ এখানে 1 থেকে n পর্যন্ত কেন রাখলাম, কারণ আমাদের এখানে i এর ভ্যালু 1 থেকে এই যে n পর্যন্ত ছিল, যদি এখানে 5 লেখা থাকতো তাহলে 5 পর্যন্ত যাইতো। তাহলে এইখান থেকে আমরা ওভারঅল যেটা পাবো 1/n স্কয়ার। তো ভ্যারিয়েন্স অফ x মানে আমাদের x এর যে ডিস্ট্রিবিউশন, x এর ডিস্ট্রিবিউশনটা হচ্ছে x ফলোস নরমাল ডিস্ট্রিবিউশন, মিউ হচ্ছে সিগমা স্কয়ার। তাহলে এখানে আমাদের ভ্যারিয়েন্স অফ x এটা ইকুয়াল টু হচ্ছে সিগমা স্কয়ার। তাহলে ভ্যারিয়েন্স অফ xi এটার মান হচ্ছে আমাদের সিগমা স্কয়ার। তাহলে এখানে আমরা ওভারঅল যেটা পাবো কি যে ভ্যারিয়েন্স অফ, তাহলে x1 প্লাস ভ্যারিয়েন্স অফ x2 প্লাস ডট 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 করে প্লাস ভ্যারিয়েন্স অফ xn। তো এখান থেকে আলটিমেটলি যেহেতু আমাদের কি n সংখ্যক আছে, তার মানে আমি এখান থেকে যোগ করলে আপনার n সিগমা স্কয়ার পাবো, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে সিগমা স্কয়ার বাই n। তো এটা খুব শর্টে হচ্ছে ডেরিভেশন। তো এই জিনিসটা রিটেন এক্সামে হয়তো আসতে পারে, যদিও আপনাদের এখান থেকে আসে না। এখন লাস্ট অফ অল আপনাদের যেটা মনে রাখতে হবে এক লাইনে, সেটা হচ্ছে এক্স যদি ফলো করে নর্মাল ডিস্ট্রিবিউশন মিউ সিগমা স্কয়ার, তাহলে এক্স বার ফলো করবে নর্মাল ডিস্ট্রিবিউশন মিন মিউ, আর হচ্ছে ভ্যারিয়েন্সটা হচ্ছে আমরা পাইলাম কি সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন। এত কিছু মনে না রাখলেও চলবে যদি আপনি জাস্ট এখান থেকে এটা মনে রাখেন আর কি। ঠিক আছে, মানে যদি ওকে। এক্স এর ডিস্ট্রিবিউশনটা এরকম হয় তাহলে এক্স বারের ডিস্ট্রিবিউশনটা এরকম হয়। আর যেহেতু প্রমাণটা আছে সেজন্য আমি একটু দেখালাম। আচ্ছা, একটা আমাকে বলবেন ওই যে এক্স আর এক্স বার, এখানে ডিফারেন্সটা কি, মানে আমি এটা ধরতে পারি নাই। এক্স বার হচ্ছে, এক্স হচ্ছে আমাদের মার্ক, আর আচ্ছা। হচ্ছে এক্স বারটা হচ্ছে আমাদের গড় মার্ক। একটা হচ্ছে ওকে। এক্স এর ডিস্ট্রিবিউশন, কি যে আমি হুম কি হুম। এক্স ফলো করছে আমাদের হচ্ছে নর্মাল, এটা যখন আমরা আঁকাইছি তখন এই বরাবর আমরা হচ্ছে মার্ক এক্স কে ইনপুট করছি, আর এই বরাবর ছিল আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ এক্স। আর যখন আমি হুম হুম। এটার কথা বলতেছি, এটার কথা যখন বলবেন তখন এই যে ভেরিয়েন্সটা কিন্তু কমে যাবে, সেই জন্য ভেরিয়েন্স যদি কমে যায় তাহলে এই এর পিকটা একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, ভেরিয়েন্স কমে যাওয়া মানে কি মধ্যবর্তী ডিসটেন্সটা কমে যাওয়া। তো এইখানে আমরা যখন বিস্তৃতি কমে যাচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ ডিসপারশনটা কমে যাবে। এখানে যখন ইনপুট করছি তখন আমরা এখানে এক্স বার ইনপুট করছি, আর এখানে এফ অফ এক্স বার। হুম। জি, বুঝতে বুঝতে পারছেন? পারছি। জি জি। এইটাই মেনলি হচ্ছে ডিফারেন্স আর কি। তো এইখানে আমরা এই যে থিওরাম এখানে বলেই দিয়েছি কি যে any linear combination of independent normally distributed random variable itself normal distribution। তো এখানে any linear combination, তো আমরা যদি একটু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে একটু কথা বলি, লিনিয়ার কম্বিনেশন কি, মানে খুব শর্টে লিনিয়ার কম্বিনেশন এটা ম্যাথের জিনিস। লিনিয়ার কম্বিনেশন হচ্ছে আপনার কাছে মনে করেন একটা সেট অফ নাম্বার, সেট অফ নাম্বার সেট অফ নাম্বারের সাথে, আমি বাংলাতেই বলি, সেট অফ নাম্বারের সাথে সেট অফ ভ্যারিয়েবলের সম্পর্ক, সেট অফ ভ্যারিয়েবল, সেট অফ নাম্বারের সাথে সেট অফ ভ্যারিয়েবল। এখন মনে করেন আপনার কাছে আমি নাম্বার দিলাম 2 3 4, আর এখান থেকে আমি আপনার ভ্যারিয়েবল দিছি এক্স ওয়াই জেড। তাহলে এই যে এখানে তিনটা নাম্বার, এখানে তিনটা ভ্যারিয়েবল, তাহলে এটা লিনিয়ার কম্বিনেশন হতে পারে একটা এরকম 2x প্লাস 3y প্লাস 2x প্লাস 3y প্লাস হচ্ছে 4z। মানে আমার কাছে একটা সেট থাকবে নাম্বারের আর একটা সেট থাকবে ভেরিয়েবলের, এইটার যে রিলেশনটা আমি যেটার মাধ্যমে, যে ইকুয়েশনের মাধ্যমে কিংবা যেটার মাধ্যমে প্রকাশ করতেছি, ওটাকে হচ্ছে আমরা বলতেছি লিনিয়ার কম্বিনেশন। এইখানে লিনিয়ার কম্বিনেশনটা কিভাবে আসছে, সেটা হচ্ছে একটা সেট ধরা হয়েছে 1 1 1 ডট ডট ডট, এটা 1 ধরছে, আর একটা এখানে আমাদের ভেরিয়েবলটা x1 x2 x3 ডট 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 হচ্ছে xn। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সেট অফ নাম্বার, এইটা হচ্ছে আমাদের সেট অফ ভেরিয়েবল। আর এখানে লিনিয়ার কম্বিনেশনটা কিভাবে আসছে, আমরা তো জানি এক্স বার এটা ইকুয়াল টু হচ্ছে কি সামেশন
xi ডিভাইডেড বাই n। তো এখানে সামেশন xi কে আমরা লিখতে পারি কি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই কি n। বুঝতে পারছেন আপনি? জি। তাহলে এখানে প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা এটাকে হাফ x1 হাফ x2 প্লাস ডট 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 প্লাস হাফ xn। তাহলে এই যে জিনিসটা, এই যে এইটা আমরা করলাম, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে এই যে এইটা লিনিয়ার কম্বিনেশন। তো যদি any linear combination of random variable হয়, তাহলে এই x এর যে ডিস্ট্রিবিউশন, x বারের ডিস্ট্রিবিউশনটা আমরা বের করে দেখালাম যে এখানে x বারের ডিস্ট্রিবিউশনটা ফলো করে নরমাল ডিস্ট্রিবিউশন মিউ সিগমা স্কয়ার। এটা একটা থিওরাম যেটার কথা হচ্ছে আপনাদের এখানে বলা আছে কি যে এই যে any একটু চেঞ্জ করি। তাহলে এইখানে হচ্ছে any linear combination of the independent normally distributed random variable itself a normal distribution ফলো করবে। তাহলে এখানে আমাদের এই যে x1 x2 xn যেগুলো ছিল এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট আমরা বুঝি কি যে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করবে আর কি। তাহলে এই x1 x2 xn, তার মানে এখানে মেইনলি আমি যদি একবারে লিখি তাহলে xi যদি হচ্ছে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে মিউ সিগমা স্কয়ার, তাহলে আমাদের x বারে যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটার মিন হবে মিউ, এটা হচ্ছে সিগমা স্কয়ার। তো এইখানে দেখেন, তাহলে আমরা এক্স বারের এই ডিস্ট্রিবিউশন এটা আমরা বের করে দেখাইছি আপনারে। এইখানে দেখেন এই যে চিত্রটা আছে, এই চিত্রটা থেকে কিন্তু আপনার এক্সামে এমসিকিউ আসতে পারে কি যে আমার এক্স বারের যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে এই যে এটা। আর যখন আমি হচ্ছে এটা হচ্ছে এক্স এর ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আর এক্স বার যখন বলতেছি তখন দেখেন আমরা মানে যখন চিত্রটা আঁকাই আপনারা আমি একটু বলি তাহলে ভালো হবে। তো আমরা তো কার্ভ দিয়ে আগে দেখছিলাম কি যে আমরা যখন চিত্র আঁকাই আর যদি এটা সিমেট্রিক হয় তাহলে মিন জিনিসটা থাকে হচ্ছে এইটা, এইখানে এখানে থাকে মিন আর হচ্ছে মিডিয়ান, আরো আমাদের মোডটো আলাদা পজিশনে থাকতে পারে, ওটা কোনো সমস্যা না। তাহলে যখন আমি ইটা আঁকাবো তখন আমাদের মিনটা হচ্ছে মাঝে থাকবে, মিনের সাপেক্ষে কার্ভটা সিমেট্রিক হবে। এখন আমি দুইটা জিনিস দেখছি, আমাদের এক্সআই ফলো করে হচ্ছে এখানে ইন্ডি লিখলাম, ইন্ডি মানে ইন্ডিপেন্ডেন্ট নরমাল ডিস্ট্রিবিউশন, মিনটা হচ্ছে মিউ, ভেরিয়েন্সটা হচ্ছে সিগমা স্কয়ার। আর এক্স বারের ডিস্ট্রিবিউশন নরমাল, মিন মিউ, ভ্যারিয়েন্সটা হচ্ছে সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এইটার কার্ভ যদি আমি দেখাইতে চাই যে এটা আমাদের হচ্ছে এক্স আই, তো একই জায়গায় যদি আমি আপনার এক্স বারের ডিস্ট্রিবিউশনটা দেখাতে চাই, এখানে একই জায়গায় দেখাচ্ছি কেন, যদি একই জায়গায় দেখানো হচ্ছে লজিক্যাল না, কারণ আমি যখন এক্স আই কে মার্ক বলতেছি আর এটা হচ্ছে কি গড় মার্ক, তো এই জায়গায় আমাদের তো একবার আমি মার্কের ভ্যালুটাই বসাইছি, কিন্তু এখানে আমরা যেই হচ্ছে ভেরিয়েন্সটা আলাদা, এই ভেরিয়েন্সটাকে তুলনা করার জন্য একই কার্ভের মধ্যে দেখছি। তো এইখানে যখন ভ্যারিয়েন্স ছিল মনে করেন হচ্ছে 10, মনে করেন ভ্যারিয়েন্স আগে ছিল 100, এখন এটা আপনি স্যাম্পল সাইজ নিছেন দেখা যাচ্ছে কি যে 4, তাহলে এটা কমে এখানে হয়ে যাবে, তাহলে আপনার সিগমা স্কয়ার 100/4 তাহলে মানে হচ্ছে 25। তো এইখানে কার্ভের নিচে টোটাল এরিয়া একই থাকবে, সেজন্য এই কার্ভটার হাইটটা বেড়ে যাবে। মানে আগে দেখা যাচ্ছে ভ্যালুগুলোর মধ্যবর্তী ডিসটেন্স 25, মানে আপনি ভ্যারিয়েন্স বোঝার আর একটা জিনিসও আছে, ভ্যারিয়েন্সের অনেকগুলো মেজার আছে কিন্তু আপনাদের আর কি শুধুমাত্র ভ্যারিয়েন্সের এটা দিছে, এর একটা মেজার হচ্ছে রেঞ্জ। আমরা যখন হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল ক্যালকুলেট করছিলাম তখন বলছিলাম রেঞ্জ বলতে বোঝায় যে এটা তো মনে করেন হচ্ছে আমি ধরে নিলাম, যদিও কার্ভ এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সব জায়গায় হবে, কিন্তু আমরা তো জানি -3 থেকে +3 এর মধ্যে টোটাল প্রবাবিলিটিটা আপনার অ্যাপ্রক্সিমেটলি 1 এর কাছাকাছি চলে যায়। তো এই রেঞ্জ দিয়ে আপনি সহজে ভ্যারিয়েন্সটা বুঝতে পারবেন। কিভাবে সহজে বুঝতে পারবেন সেটা হইতেছে এই ডিস্ট্রিবিউশনের আপনি চিন্তা করবেন কি যে আসলে কোনটা থেকে অ্যাপ্রক্সিমেটলি 0 হয়েছে, তার মানে এখান থেকে যদি এটা চিন্তা করেন তাহলে এটার রেঞ্জ হচ্ছে এইখান থেকে এইখানে, আমি যদি দাগ দিয়ে দেখাই এটার রেঞ্জ হচ্ছে এটা থেকে এইখানে। আর যদি আপনি এইটা দেখেন এইটার রেঞ্জ এখান থেকে এইখানে। তো রেঞ্জ হচ্ছে কি আমাদের হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তো আমাদের ভেরিয়েন্সও যখন আমরা বের করছিলাম তখন আমাদের এই যে xi মাইনাস মিউ ডিফারেন্সটা ছিল। তো মূল কথা হচ্ছে যেই কার্ভের ডিফারেন্সটা বেশি সেই কার্ভের ভেরিয়েন্সটা বেশি, আর যেই কার্ভের ডিফারেন্সটা কম, এই যে ভ্যালুগুলোর মধ্যে ডিফারেন্সটা কম সেই কার্ভের ভেরিয়েন্সটা কম। বুঝতে পারছেন আপনি? জি, বুঝতে পারছি। তো এখানে কার্ভ দিয়ে আপনারে এটা দিয়ে দিতে পারে, কিন্তু আপনারে মনে করলেন আপনি আপনার আরেকটা চিত্র দিয়ে বলতে পারে কি যে মনে করেন একটা এরকম এমসিকিউ আসতে পারে যেহেতু নরমাল ডিস্ট্রিবিউশনের সাথে এগুলো সম্পর্কযুক্ত। আমি এখানে হাইটটা মনে করেন সেম, এটা সেম,
দেখে যে আরেকটা দিয়ে দিল, এটা আমি কালো কালি দিয়ে দেখাই, আরেকটা মনে করেন নীল দিয়ে দেখালাম। এখন দেখেন প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনেরই আপনার হচ্ছে হাইটটা সেম, কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের কি ভ্যারিয়েন্স সেম হবে? না, ভেরিয়েন্স সেম হবে না, কারোরটা হচ্ছে কাছাকাছি আছে, কারোরটা বিস্তৃতি একটু বেশি আছে, সেই ডিসপারশন। এইটা ডিস্ট্রিবিউশন সব থেকে কম। মানে জি। যদি আমি এটাকে আমরা বলি তাহলে যে ভি 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 এর যে হচ্ছে ভ্যারিয়েন্স, আর এই যে তারপরে হচ্ছে এইটা, আর তারপর হচ্ছে আমাদের কালোটা, মানে ভি ফর ভ্যারিয়েন্স, ঠিক আছে? মানে কার্ভ দিয়ে দিয়ে দেখলাম। হুম, আর যদি জি আমি জি। একই একই চিন্তা করি কি যে আমি এখানে কিন্তু আমাদের মিউট আছে, আবার একই মিউর জন্য আমি যদি এরকম করে দেখাই কি যে একটা ডিস্ট্রিবিউশন কার্ভ হচ্ছে এরকম, তারপরে মনে করেন হচ্ছে আমি আরেকটা ডিস্ট্রিবিউশন কার্ভ দিলাম এই যে এরকম, আর একটা ডিস্ট্রিবিউশন কার্ভ দিলাম হচ্ছে এরকম, এটাও আপনি একই জিনিস ভাবে বলতে পারেন কি যে কোনটার ভেরিয়েন্স কম কোনটার বেশি। এটা আপনি আশা করি বলতে পারবেন। মানে এইখান থেকে বুঝতে পারছেন এটা রেঞ্জ কম, তার মানে এটার ভেরিয়েন্স কম, এটা রেঞ্জ মাঝামাঝি, তার মানে এটার ভেরিয়েন্স মাঝামাঝি, আর কালোটার সব থেকে কম। চিত্র দিয়ে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? জি। এখন আমরা স্ট্যান্ডার্ড নরমাল নিয়ে তো আমরা গতদিন কথা বলছিলাম যে জেড ইকাল টু এক্স পাওয়ার মাইনাস বি 1.88, কেমনে এটা আপনার হচ্ছে টেবিল থেকে বের করে এগুলো আমরা দেখাইছিলাম। আর একদিন আমাদের যেটা ছিল শুধুমাত্র আমাদের এক্স এর কথা বলা ছিল কি যে এক্স নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে মিন মিউ ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। তাহলে আমরা যেহেতু আজকে কি দেখলাম, আজকে দেখলাম এক্স বার, তাহলে এক্স বারের ডিস্ট্রিবিউশন হচ্ছে এন মিউ, আর এটা হচ্ছে ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন। তো যখন এখানে জেড করব, তো এখানে আমরা যেটা লিখবো এক্স বার, সেটার মিনটা হবে হচ্ছে এখানে, আর নিচে তার হচ্ছে ভ্যারিয়েন্সটা এটার উপরে রুট ওভার। মানে আমরা আগের দিন যেটা লিখছিলাম ওটার সাথে যদি আপনার কম্পেয়ার করে দেখাই, আগের দিন আমরা লিখছিলাম জেড ইকাল টু এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ এক্স, তার হচ্ছে রুট ওভার। এটা কি আমরা ক্যালকুলেশন করে লিখছিলাম এক্স মাইনাস মিউ, যেহেতু হচ্ছে মিনটা হচ্ছে আপনার এই যে মিউ, আর ভেরিয়েন্সটা হচ্ছে সিগমা স্কয়ার, তার মানে এটা রুট ওভার, তার মানে আলটিমেটলি এটা ছিল এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তো যখন আমরা আমাদের পপুলেশন মানে আমাদের স্যাম্পল মিনটাকে স্ট্যান্ডার্ডাইজ করব, তখন কি হবে? তখনও হচ্ছে আমরা এখানে এক্স বারের এক্স বার লিখলাম, এক্স বার মাইনাস এই যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার মানে হচ্ছে এই যে এইটা মিন, তাহলে এখানে আমরা মিউটা লিখলাম, আর ভেরিয়েন্সটা হচ্ছে আমাদের কি ছিল সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন। তো এইটাকে আমাদের এভাবে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, তাহলে এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই হচ্ছে রুট এন। বুঝতে পারছেন? জি, এটার মধ্যে সেম, শুধু এক্সপার্টটা জি পরে এখন বোঝালেন। হুম, এটা এটা ম্যাথ এক্সপার্ট করলে আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দু একটা ম্যাথ হয়তো পরবর্তীতে আসবে, তখন আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো এখানে লুকিং দ্য ভ্যালু এই যে 1.8 টেবিল, টেবিল থেকে তো আমরা এগুলো বের করতে পারি, এগুলোতে আপনার নিয়ে কথাবার্তা বলা হয়েছে। Since the probability is quite small, we might consider a reason for this two possibilities. Through bad luck, the sample মানে এখানে প্রবাবিলিটিটা কেন কম হচ্ছে সেটা নিয়ে কথাবার্তা বলছে, কি যে স্যাম্পলটা আপনার প্রপারলি রিপ্রেজেন্টেটিভ না হতে পারে, আর স্যাম্পলটা রিপ্রেজেন্টেটিভ বাট পপুলেশন মিস এই 174 না, যেটা দিয়ে আমরা কাজ করছি, এগুলো না জানলেও চলবে। এখন আসেন সেন্ট্রাল লিমিট থিওরাম। সেন্ট্রাল লিমিট থিওরামটা আমরা কেন করি এবং কোথায় আমাদের এটা কাজে লাগে? তো সেন্ট্রাল লিমিট থিওরামটা হচ্ছে নন নর্মাল পপুলেশন, মেইনলি আপনাদের এই কোর্সে পুরো পরিপূর্ণ ইম্পর্টেন্সটা দেওয়া হয়েছে হলো নর্মাল ডিস্ট্রিবিউশনকে, মানে আপনাকে যেই প্রবলেমটাই দিক আপনি যেন নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে সলভ করতে পারেন। কারণ মানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যে সকল সিনারিও গুলো ঘটে, মানে নর্মালি যে বিষয়গুলো ঘটে সেগুলোর ক্ষেত্রে নর্মাল ডিস্ট্রিবিউশনে কাজ করে। এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম কি যে নর্মাল ডিস্ট্রিবিউশন কেন কাজ করে, কারণ রিয়েল ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম জিনিসই নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে ব্যাখ্যা করা যায়। তো যেগুলো আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন, ম্যাক্সিমাম জিনিস তো আমরা বলছি নর্মাল, কিন্তু আসলে আমরা বুঝতেই পারতেছি কি যে এটা আসলে নর্মাল না। কারণ আমরা ভ্যারিয়েবল নিয়ে যখন কথাবার্তা বলছিলাম তখন আপনারা বলছিলাম কি যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা তখনই হবে যখন আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে কি কন্টিনিউয়াস টাইপ হবে, এই এক্সটা আমাদের কি হতে হবে কন্টিনিউয়াস টাইপ। কারণ এই যে আমরা কার্ভটা আঁকাইছিলাম, কার্ভের ভিতরে কোনো মানে আপনার গ্যাপ ট্যাপ কিছু ছিল না। তো এখানে কন্টিনিউ, ওই যে আমরা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ডেটা ডেটা পড়ে আসছিলাম, ওইখানে
কন্টিনিউয়াস টাইপের জন্য আমরা বলছিলাম পিডিএফ। তো এখানে আমাদের যে কন্টিনিউয়াস ভেরিয়েবল এক্সটা হতে হবে কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো আমরা রিয়েল ওয়ার্ল্ডে যে সকল কাজ নিয়ে কাজ করি, যেরকম আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করলাম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কি ছিল, যে আমাদের n সংখ্যক ট্রায়াল ছিল, সেখানে r সংখ্যক সাকসেস ঘটবে, সেটা আমরা কিভাবে বের করব, এটা একটা জিনিস ছিল। এখানে কাউন্ট টাইপ ডেটা, কি যে একটা সাকসেস, দুইটা সাকসেস, তিনটা সাকসেস, তাহলে এক্স এক্স যদি কাউন্ট হয়, তো এক্স যদি মানে কাউন্টেবল, কাউন্টেবল মানে কি গণনা করা যায়, কিংবা এক্স হচ্ছে ডিসক্রিট, তো এরকম ক্ষেত্রে আমরা এই 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 তো এই এক্স তখন আমি জানি ডিসক্রিট, তার মানে আমি অবশ্যই জানি কি যে এটা আসলে প্যারেন্ট পপুলেশনটা নর্মাল না। প্যারেন্ট পপুলেশনটা নর্মাল না কেন হচ্ছে, পপুলেশনটাকে আমি গণনা করতে পারতেছি, এজ তো আর আমি এভাবে গুনতে পারবো না, কিংবা এজের তো এক্সাক্ট পরের ভ্যালুটা বলতে পারবো না, কি যে আমি বললাম একজনের বয়স হচ্ছে 2 বছর, তাহলে তার পরবর্তী বয়সটা কত, তো তার পরবর্তী বয়স 3 বছর বললে ভুল হবে, কারণ 2 বছর 1 মাস 2 মাস করে থাকতে পারে, কিংবা মাস বললেও ভুল হবে কারণ দিন করে থাকতে পারে, দিন বললেও ভুল হবে কারণ দেখা যাচ্ছে ঘন্টার একটা ভেরিয়েশন থাকতে পারে, তো মিনিট সেকেন্ড, এভাবে ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড, হাজারটা ভ্যালু, তার মানে দুইয়ের এক্সাক্ট পরের ভ্যালুটা কত এটা বলতে পারতেছি না, তার মানে এইটা আসলে কি আমাদের ডিসক্রিট ভ্যারিয়েবল না। তো যদি এটা ডিসক্রিট ভ্যারিয়েবল না হয়, যেটা আমি বলতেছি একটা ফ্যামিলিতে কয়টা করে মেম্বার আছে, 2 3 4 5, তার মানে এখানে তো আর আপনার পয়েন্ট আসবে না, তাহলে আমি তো বুঝতেই পারতেছি আমাদের ভ্যারিয়েবলটাই কন্টিনিউয়াস না। তো ভ্যারিয়েবলটা যদি কন্টিনিউয়াস না হয়, তার মানে আমাদের ডিস্ট্রিবিউশনটাও নর্মাল হবে না, কারণ নর্মাল হইতে হলে আমাদের ভ্যারিয়েবলটাকে কন্টিনিউয়াস টাইপ হইতে হবে। তো এই সব ক্ষেত্রে আমরা মানে রিয়েল লাইফে যে কাজগুলো করি, সেগুলো ম্যাক্সিমামই অ্যাপ্রক্সিমেশন করে করি নর্মাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। তো নর্মাল ডিস্ট্রিবিউশন এটা কখন ফলো করে, এটা হচ্ছে থিওরিটিক্যাল বেস। থিওরি বলতেছে কি যে যদি আমরা স্যাম্পল সাইজ বাড়াই, এই যে সেন্ট্রাল লিমিট থিওরাম বলতেছে দ্য মিন অফ দ্য স্যাম্পল র্যান্ডম স্যাম্পল ফ্রম এ পপুলেশন উইথ মিন মিউ, ভ্যারিয়েন্সটা হচ্ছে সিগমা স্কয়ার। তো মিন ভ্যারিয়েন্স আমরা কিভাবে বের করব, ওই স্পেসিফিক ডিস্ট্রিবিউশনটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করতেছে, ওই ডিস্ট্রিবিউশনের মিন ভ্যারিয়েন্সই আমাদের হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন ভ্যারিয়েন্স হিসেবে আমরা কাউন্ট করব। এটা আমরা দেখবো এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিভাবে করে। তো এখানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হুইচ অ্যাপ্রোচেস এ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ অ্যান্ড ভ্যারিয়েন্স, মিন হচ্ছে মিউ আর ভ্যারিয়েন্স এই যে সিগমা স্কয়ার বাই এন অ্যাজ দ্য স্যাম্পল সাইজ এন অ্যাপ্রোচেস ইনফিনিটি। মানে এইখানে আমরা যেটা বলতেছি সেটা হইতেছে, যদি আমি জানি না আসলে আমাদের প্যারেন্ট ডিস্ট্রিবিউশনটা কি, ওটা কি নর্মাল কিংবা অন্য যে কোনো ডিস্ট্রিবিউশন হতে পারে, কি যে আমাদের প্যারেন্ট ডিস্ট্রিবিউশন জানি না, মানে যেটা নিয়ে আমি কাজ করতেছি ওটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে ওই ডাটা সেটটা, এটা আমি হচ্ছে জানি না, প্যারেন্ট ডিস্ট্রিবিউশন জানি না। তো যখন আমি প্যারেন্ট ডিস্ট্রিবিউশনটা জানি না, তখন আমি কি করতে পারি, আমার তো ডিস্ট্রিবিউশন ছাড়া তো আপনি প্রবাবিলিটি বের করতে পারবেন না, কিংবা হচ্ছে আপনার যেটা যে আউটকামটা আপনি চান, একটা হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে, আপনার হচ্ছে এস্টিমেটেড ভ্যালু, এটা কত পার্সেন্ট কনফিডেন্ট আপনি, এগুলো সবকিছু বলতে হলে অবশ্যই আপনাকে ডিস্ট্রিবিউশনটা জানতে হবে। তো আপনি যেহেতু ডিস্ট্রিবিউশন জানেন না, তো এখানে সিএলটি সেন্ট্রাল লিমিট থিওরাম যেটা বলছে কি যে আমার ডিস্ট্রিবিউশন কি এটা জানার দরকার নাই, আমি যদি স্যাম্পল সাইজকে লার্জ করে দেই, স্যাম্পল সাইজ যদি আমরা লার্জ করি, তাহলে আমাদের যেই এক্স বারের যে ডিস্ট্রিবিউশন সেটা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। এক্স বারের যে ডিস্ট্রিবিউশন সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন, মিন মিউ ভ্যারিয়েন্স আমরা জানি সিগমা স্কয়ার বাই এন, এটা ফলো করবে। মানে মূল কথা হইতেছে, যখন আমি জানি না প্যারেন্ট ডিস্ট্রিবিউশনটা কি, ওটা বাইনোমিয়াল হতে পারে, পয়সন হতে পারে, কিংবা আপনার হচ্ছে অন্য যে কোনো ডিস্ট্রিবিউশন হতে পারে, কাই স্কয়ার হতে পারে, টি ডিস্ট্রিবিউশন হতে পারে, এফ হতে পারে, সব ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা সত্য, যদি আমরা স্যাম্পল সাইজ যথেষ্ট বড় করি তাহলে ওইটা অ্যাপ্রক্সিমেটলি আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, মিনটা হবে মিউ আর ভ্যারিয়েন্সটা হবে সিগমা স্কয়ার বাই এন। এখন আমরা আসি, আপনি কি বুঝছেন, কিছুটা হলো কি বুঝছেন? জি, কিছুটা হলো আইডিয়া পাচ্ছেন। জি আচ্ছা, এখন এখানে দেখেন, অ্যাকর্ডিং টু দ্য থিওরাম দ্য ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল সাইজ ইজ অনলি নর্মাল as long as the sample size is an infinite। এখন এই যে ইনফিনিট, যখন আমরা যথেষ্ট বড় স্যাম্পল সাইজ দিব তখন এটা নর্মাল হবে, অনলি নর্মাল মানে তখনই একটা যথেষ্ট। এটা লাজের কথা বলবেন তাই না? হ্যাঁ, এটাই লাস্ট। এখন আমরা জি মানে রিয়েল ওয়ার্ল্ডে যখন কাজ করি তখন দেখা যায় কি যে স্যাম্পল সাইজটা যদি আমরা 25 অথবা যদি 25-এর বেশি নেই, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি নর্মাল। বুঝতে পারছেন? মানে জি ইনফিনিটির আইডিয়াটা কি, ইনফিনিটির আইডিয়া হচ্ছে, ইনফিনিটি বলতে আমরা অনেক সময় অনেক বড় বড় কিছু বুঝে থাকি, কিন্তু ইনফিনিটি বলতে বোঝায় আপনার আয়ত্তের বাইরে, মানে আপনি যে ডেস্কে বসে আছেন এখান থেকে দেখা যাচ্ছে কি যে আপনার
ডান সাইডে দেওয়ালের দূরত্ব কিংবা বাম সাইডে যেটা আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারতেছেন, তার জন্য আপনার জন্য ওটাই ইনফিনিটি। এই যে আপনি ওটা স্পর্শ করতে পারতেছেন না, তার মানে আপনার ডিস্টেন্স আপনার হাতের লিমিটেরও বাইরে। তো এইখানে আমাদের ইনফিনিটি বলতে আমরা তো ইনফিনিটি এন টেন্স টু ইনফিনিটি, এটা থিওরিটিক্যালি করলে অবশ্যই হবে, কিন্তু যখন আমরা রিয়েল ওয়ার্ল্ড নিয়ে কাজ করি তখন দেখা যায় কি যে এন এর ভ্যালুটা যদি 25 এর সমান অথবা 25 এর থেকে বড় হয়, তাহলে আমরা এইখানে হচ্ছে আমাদের এই সেন্ট্রাল লিমিট থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারছেন? এইটা কিন্তু শর্ত কি যে আমাদের এন এর ভ্যালুটা কত দিয়ে আছে এটা দেখতে হবে। বুঝতে পারছেন? জি হ্যাঁ। এখন এখানে হচ্ছে রিলেশনশিপ বিটুইন বাইনোমিয়াল এন্ড নরমাল ডিস্ট্রিবিউশন। এখন এই যে আমরা দেখলাম কি যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বাইনোমিয়াল, এবং বাইনোমিয়ালের কাজটা আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে করতে পারবো। এটা কিভাবে? বলছে যখন এনটা বড় হবে, এটা বড় হওয়া মানে কি, প্রতিশত থেকে বড় হওয়া, binomial takes approximately same shape as a normal distribution with mean binomial distribution আপনার মিন ভেরিয়েন্স মুখস্থ করতে বলছিলাম, এই যে এখানে লাগবে। binomial distribution আমাদের কি ছিল কি যে x follows binomial n, p, তাহলে এই যে আমাদের হচ্ছে ভেরিয়েন্স অফ x, এটা ইকুয়াল টু হবে আমাদের np ইন্টু 1 মাইনাস p, এই যে যেটা এখানে লেখা আছে। আর যদি আমরা হচ্ছে মিন বের করি তাহলে এটা হচ্ছে এনপি আসবে। এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। এখন এখানে তারপরে একটা কথা আছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এই যে এনপি এর মানটা আমি কখন বাইনোমিয়াল থেকে নরমাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্রক্সিমেট করতে পারবো, এই যে এটাতে লিখি তাহলে সুবিধা হবে। তাহলে এখানে আমাদের আমি বললাম কি যে বাইনোমিয়াল, তো বাইনোমিয়াল টু আমাদের হচ্ছে নরমাল, তো বাইনোমিয়াল টু নরমাল আমরা এখানে করতেছি। তো এটা কখন করতে পারবো, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যখন আমি লিখবো, বাইনোমিয়াল, তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের প্যারামিটার হচ্ছে n আর হচ্ছে p। তাহলে আমাদের এইটা তখনই করতে পারবো, এই কন্ডিশনটা হচ্ছে আপনার আমাদের np এই ভ্যালুটাকে 5 এর থেকে বড় হতে হবে, এন্ড আমাদের n 1 মাইনাস p এই ভ্যালুটাকেও আমাদের 5 এর থেকে বেশি হতে হবে। এই দুইটা কন্ডিশন যদি হোল্ড করে, এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা যদি হোল্ড করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাইনোমিয়াল থেকে নরমাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্রক্সিমেশনটা করতে পারবো। তো এখানে এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, যে প্রবলেমটা আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এখানে করে দেখাইছে, আর এখানে নরমাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে করে দেখাচ্ছে। এটা আসলে আমরা আজকে কথা বলবো। তাহলে এখানে কি বলছে দেখেন, 40 স্টুডেন্ট টেক অ্যান এক্সাম ইন স্ট্যাটিস্টিক্স হুইচ সিম্পলি গেট পাস অর ফেল। তাহলে আমাদের বাইনোমিয়ালের শর্ত ছিল কি, আইসিবিএন, বিতে ছিল আমাদের বাইনারি আউটকাম হতে হবে, তাহলে হয় পাস করবে না ফেল করবে। if the probability p of any individual passing the exam is 64, what is the probability at least 30 student passing the exam? তাহলে এই প্রবলেমটা আমরা হচ্ছে বাইনোমিয়াল দিয়ে করার চেষ্টা করি। তাহলে আমাদের p এর মানটা হচ্ছে কি 0.6, তাহলে 1 বাই p এর মান কত 0.4। আপনি এখন মাইক্রোফোনটা জি। অন করে রাখেন। আর n এর হুম মান তো হুম। হচ্ছে আমাদের এই যে 40 দেওয়া আছে, তাহলে এর মান 40। তাহলে আমাদেরকে বলছে at least 30, তাহলে at least 30 মানে কি বলেন দিনি, 30 অথবা তার বেশি। জি। তাহলে এটা হচ্ছে আমাদের x, তাহলে x এর পসিবল মান কি, মানে 30 জন অথবা তার বেশি জন এক্সামে পাস করে, তার মানে x এর পসিবল মান হচ্ছে 30, 31, 32, 33, এরকম করে সবগুলো না। হুম হুম। জি। তাহলে এখানে আমাদের এটা যদি আমরা দেখাই, এটা আমরা কিভাবে করব। তো কাজ করে না মনে হয়। আচ্ছা আপনি একটু
2 মিনিট ওয়েট করে, আমি একটু চার্জারটা কানেক্ট করি, চার্জ কম তো। হ্যাঁ ভাই, আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনার তো ক্যালকুলেটর ইউজ করা যায় নাকি মানে এক্সামে? স্ট্যাটিস্টিক একটু মানে পেছানো সাবজেক্ট ভাই, বুঝতে পারছেন? আমি মানে রসায়ন পড়ছি, ওইটাও একটা কমপ্লেক্স সাবজেক্ট। তারপরও মানে স্ট্যাটিস্টিকটা কেমন যেন আমার কাছে বরাবর একটু পেছানো লাগে। মানে পেঁচানো বলতে গেল কি, মানে আমি আপনারে রিয়েলিটিটা বলি। আপনারে আমি এই যে মানে যে জিনিসগুলো দেখাইতেছি, এটা হচ্ছে আমাদের মনে করেন ফোর্থ ইয়ার, মানে আমরা যে 4 বছরের অনার্স করছি, 4 বছরের অনার্সের এখানে। আপনার কথা আসছে না, নেটওয়ার্কের সমস্যা কিনা আপনার ওখানে? নেটওয়ার্ক তো এই পাসওয়ার্ড চেঞ্জ করছো নাকি আব্দুল্লাহ? পাসওয়ার্ড কি চেঞ্জ হয়েছে নাকি? আপনার কোনো কথা আসছে না ভাই। আমি তো বন্ধ করে রাখছি ভাই। তো আচ্ছা, হ্যাঁ ভাই, এখন শুনতে পান? হ্যালো? জি, কথা আসতেছিল না আপনার, হ্যাঁ ওই হ্যাঁ, জন্য আমি আমি কথা বলি নাই। এটাও জয়েন করলাম। মানে আমি হচ্ছে এখানে আমাদের হচ্ছে যেই পড়ানো হয়, সেখানকার মিনিমাম হচ্ছে আপনাদের এখানে ছয় জি। থেকে সাতটা কোর্স, 6-7টা কোর্স আপনার হুম হুম হুম। একটা স্লাইডের মতো। মানে আপনার এই যে 45 পেজ, এখানে এত কিছু। জি। তো যার কারণে না হচ্ছে আচ্ছা, আর আপনি মূল খালি মূল হুম জি, মূল বই তো মনে করেন 400 কত পেজ। তো মানে এত শর্ট টাইমে এত দূর তো পড়ানো সম্ভব না তাদের। হুম তো এই জন্য এটাকে চেক লিস্ট আকারে ছোট করে ফেলছে। তো তারপরও মানে আমি আপনার বোঝানোর ধরন শুনতে পাচ্ছি, আমি ভিডিওগুলো যদি রিপিট করি বারবার, অনেক কিছু আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু যে জিনিসগুলো কখনো পড়ি নাই। সো হ্যাঁ, সেটাই টার্মগুলো নিয়মগুলো তো কঠিন লাগবে, খুব সিম্পল একটা বিষয়। সেটাই সেটাই।
আচ্ছা আচ্ছা আমরা সম্ভবত আমি ফার্স্ট অ্যাটেম্পটা ধরতে পারবো না, 16 তারিখে এক্সাম হবে, আমার ফ্লাইট 15 তারিখে, তো 16 তারিখে আ- এক্সাম। আমার সেকেন্ড অ্যাটেম্পটা নেওয়া লাগবে ওখানে, সেকেন্ড অ্যাটেম্প হচ্ছে জুলাইয়ে হবে। সো আচ্ছা জি, আপনি ফার্স্ট কি অ্যাটেম্প হয়ে গেলে, জি বলেন। এই মাসের হচ্ছে 16 তারিখে যাবেন নাকি? না না, সামনে মাসের। ও আচ্ছা। তো এই মানে এত তাড়াতাড়ি দেয় না, হঠাৎ করে এত তাড়াতাড়ি দিয়ে দিছে, তো আমার সেকেন্ড অ্যাটেম্প ধরা লাগবে। সো আমি গেস করছি যে ফার্স্ট অ্যাটেম্পে যে এক্সামের কোশ্চেন হবে এগুলো আবার পোর্টালে দিয়ে দেবে। ও সো আমি সেই সময় হয়তো বা আপনার সাথে এগুলো নিয়ে আলোচনা করতে পারবো পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমরা আমার তো ভাই মেন ফোকাস হচ্ছে মাস্টার্সটা মোটামুটি মানে একরকম করে শেষ করে এখন যেহেতু মেডিকেলের দিকে গিয়ে ওইটাকেই মূল প্রাধান্য দিয়ে আগানো। ও, আপনি এখন এই সাবজেক্ট মাস্টার্সে শেষ হল। স্কলারশিপ কি পাইছেন, মানে কোনটা? জি জি। মাস্টার্সে যে আপনার স্কলারশিপ পাইছেন, সেইটা জি। স্কলারশিপের নাম কি? আম, এটা আমাদের রিজনাল স্কলারশিপ বলে। ও আচ্ছা, এটা কি মানে আপনার সেই অ্যাপ্লিকেশন করার পরে তারপরে এখান তো স্কলারশিপের জন্য আবেদন করতে হয় না আগে? আচ্ছা, এটা হচ্ছে আপনার দেশে থাকতে ভিসার আগে আবেদন করতে হবে। আর এটা গ্রান্ট হবে ভিসা হলে, পরে ওখানে যে অ্যাপ্লাই করে আবার র্যাঙ্কিং এ নাম আসা লাগবে। র্যাঙ্কিং এ নাম আসলে তারপরে এটা প্রতি বছর র্যাঙ্কিং করবে। সেকেন্ড ইয়ার থেকে ক্রেডিট অনুযায়ী র্যাঙ্কিং করবে, সেকেন্ড ইয়ার না, ফার্স্ট ইয়ারেই প্রথম সেমিস্টারটা দিয়ে দেবে একটা র্যাঙ্কিং করে, তারপর থেকে আপনার ওই ইয়ে দেখবে, ক্রেডিট দেখবে, ক্রেডিটের উপরে র্যাঙ্কিং নির্ভর করবে, আরো অনেক বিষয় আছে। আচ্ছা আমার হচ্ছে আপনার এই যে অনার্সের রেজাল্ট হচ্ছে এইটা, মানে তো সব মিলাই মাশাল্লাহ, জি ভালো রেজাল্ট তো। মানে এইটা দিয়ে কি সম্ভব? আম, আমাদের ওখানে হচ্ছে মাস্টার্স হচ্ছে 3.3 মিনিমাম রিকোয়ারমেন্ট, তো সেই হিসাবে আপনি অবশ্যই মিট করবেন, অবশ্যই। আমার যাই হোক, এই থ্রি বিষয় পয়েন্ট নিয়ে ফাইভ আমি প্লাস আপনার ছিল, সাথে ঠিক পরে আছে। কথা বলবো জি। কোনো একদিন, শুধু এটা নিয়ে হুম আমার হুম একটু প্রশ্ন টশ্ন হবে। আজকে আপাতত হুম। আমরা একটু পড়াশোনা করি। তো ঠিক আছে, এখন আমরা হচ্ছে জি শিওর। সামেশন আই রেকর্ড সমান, চলছে। হ্যাঁ রেকর্ড আছে, আপনি এটা ওকে কি একটু টেনে দিয়ে দেখেন। আই ওকে ওকে। সমান 5, আর হচ্ছে আপনার রেকর্ড আমরা বন্ধ করে অন করতে পারি, পরে আমি এটাকে হচ্ছে আপনার